অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত যে WBSSC মানে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি আর গ্রুপ ডি যে নোটিফিকেশন বেরিয়েছিল, সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন আমরা খুব উদ্বিগ্নতায় ছিলাম, কারণ আমরা এসএসসির তো জিনিসগুলো দেখছিলাম কী হচ্ছিল। কিন্তু ফাইনালি খুব গুড রেজাল্ট, মানে একটা ভালো এক্সপেকটেশন আমাদের কাছে বাস্তবায়িত হলো। সেটা কি? সেটা অবশেষে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল, তার ওরা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। এটা আমাদের কাছে সত্যি খুবই সুখের খবর, আনন্দের খবর। সত্যি মনের মধ্যে একটা প্রত্যেকেরই যারা যারা ফর্ম ফিল আপ করেছে, অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা অনেকে আছে যারা একেবারে জীবনের শুরুর দিকে যেমন দিচ্ছ, সেরকম আছে অনেকে আছে জীবনের শেষের দিকে দিচ্ছ। স্কুল সার্ভিস কমিশনে কি হয়, এরা বয়সটা অনেক যথেষ্ট সুযোগ দেয়। স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এরা বয়সটা অনেক সুযোগ দেয়। শেষ অবধি এরা দেখে যাদের যোগ্য ক্যান্ডিডেট, যোগ্য প্রার্থী, শেষ বয়সে তাদের সুযোগ পেয়ে পরীক্ষাটা দেওয়া। ফলে এটা নিয়ে সবারই একটা আশা থাকে যে কোনো রাস্তা যখন হলো না, অবশেষে শেষ রাস্তা যদি আমার স্কুল সার্ভিস কমিশনের ক্লারিক্যাল হোক কি গ্রুপ ডি হোক, যে কোনো একটা পদে সরকারি চাকরি হোক, তাই দিয়ে বাকি জীবনটা, আমার সংসারটা, আমার কেরিয়ারটা যদি কোনোরকমভাবে চলে যায়, জীবনে এগোতে পারি, শেষ ভরসা করতে পারি। সেই জন্যই বলবো এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আনন্দের খবর আমাদের কাছে। যাই হোক, আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে তোমরা জানো যে অ্যাডভার্টাইজমেন্ট যে এক্সাম ডেটের যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, সেটা 1 মার্চ এবং 8 মার্চ। ওরা কি করেছে? ওরা করেছে 1 মার্চ একটা, এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য, আর একটা হচ্ছে 8 মার্চ। ঠিক আছে, ওটা গ্রুপ ডি এর জন্য 8 মার্চ, ওটা গ্রুপ ডির জন্য ডিসাইড করেছে। এই দুটো ডেট, দুপুর 12টা থেকে পরীক্ষা হবে। পরীক্ষা স্টার্ট দুপুর 12টা থেকে। দিন দুটো আলাদা করেছে, অনেকেরই ভয় ছিল একদিনে না পড়ে যায়, দিন দুটো আলাদা করেছে। এবং সেই রিগার্ডিংয়ে দেখতে গেলে আমাদের সময় খুব কম। যাই হোক, আসল কাজের কথায় আসে, সেটা ডেটটাকে মাথায় রাখবে, সেভাবে প্রিপারেশন নিতে হবে আমাদের। আসল কাজের কথা আসে, দেখো গ্রুপ সি যে গ্রুপ সি আর গ্রুপ ডি যে তফাৎ, সেটা হচ্ছে গ্রুপ সিতে ইংলিশ আছে। গ্রুপ সিতে ইংলিশ আছে, গ্রুপ সিতে ইংলিশ আছে, এবং এটা খুব ভাইটাল পয়েন্ট আমাদের কাছে। যারা মোটামুটি একটু ইংলিশে একটু দখল আছে, ইংলিশে একটু স্ট্রং আছে যারা, তাদের জন্য কিন্তু একটা মানে খুব ভালো একটা অপরচুনিটি বলবো। হ্যাঁ, তো একটু সেটা একটু ঘষা মাজা করলে, ইংলিশটা যদি একটু ইমপ্রুভ করার চেষ্টা করে, তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে খানিকটা কিন্তু বেশ খানিকটা কিন্তু এগিয়ে যাবে। গ্রুপ ডিদের এই চিন্তাটা নেই। যাই হোক, ইংলিশে কি থাকছে অ্যাকচুয়ালি, দেখো 2017-তে লাস্ট এই এক্সামটা লাস্ট কন্ডাক্ট হয়েছিল 2070-তে মোস্ট প্রবাবলি। তো 2017-তে এক্সামটা কন্ডাক্ট হওয়ার পরে আর এক্সামটা কন্ডাক্ট হয়নি। সেই জন্য সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা খুব বেশি ইনফরমেশন এই পরীক্ষাটা থেকে পাচ্ছেন। বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল, বিভিন্ন রকম স্যাররা বলছে যে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইরকম হবে। দেখো ওই সেটা বলা যায় না, কারণ সময় পাল্টেছে, যুগ বদলেছে, সময়ের সাথে সাথে আমরা অনেকটা এগিয়েছি। অনেক পরীক্ষার মাঝখানে কন্ডাক্ট হয়ে গেছে, স্টুডেন্টরাও, পরীক্ষার্থীরাও অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে সেই 2017 সালে যেরকম প্রশ্ন হয়েছিল সেরকমই যে হবে এটা ভাবার কোনো কারণ নেই। প্রশ্ন অনেক গুণ এগিয়ে হতে পারে, অনেক গুণ বেশি মডারেট হতে পারে। তো আমাদের নিরিখ থাকবে সিলেবাস যেটা আছে ওটাই, কিন্তু এই সিলেবাসের মধ্যে প্রিভিয়াস ইয়ারের সিলেবাস অনুসারে যেরকম কোশ্চেন এসেছিল সেরকম কোশ্চেন না, আমরা ওর থেকে ওই রকম রিলেটেড যে অন্যান্য পশ্চিমবঙ্গ সরকারের যে অন্যান্য পরীক্ষাগুলো হয়েছে, বা টেট অর্গানাইজ করেছিল এরা, সেই টেটে যে ইংলিশগুলো এসছে, স্কুল সার্ভিস কমিশনের যে ইংলিশগুলো এসছে, বা পিএসসির যে ইংলিশগুলো এসছে, এই সিলেবাসকে কেন্দ্র করে তাদের কীরকম এসছে সেইগুলো থেকে চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের ওই রকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের রেডি করে এগোতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো দেখো, প্রথমে যেটা বলি ভোকাবুলারি, হাতে আমাদের সময় খুবই কম। ভোকাবুলারি শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডার তো একদিনে তৈরি হয় না।
শব্দভাণ্ডার তৈরি হতে গেলে মানুষের অনেকটা সময় লাগে, দীর্ঘ সময় পরে একটা শব্দভাণ্ডার তৈরি হয়। যাই হোক, যারা চাকরির পরীক্ষার সাথে যুক্ত আছে তাদের কম বেশি বিভিন্ন রকম পরীক্ষা দিতে একটা শব্দভাণ্ডারের একটা স্টক অফ ওয়ার্ড তো আছেই ভিতরে, সেই রিলেটেড এটা, সেটা জানো সবাই। সেন্টেন্স স্ট্রাকচার, এই যে সেকেন্ড পয়েন্ট যে সেন্টেন্স স্ট্রাকচার, এখানের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। টেন্স লুকিয়ে আছে, টেন্সের সাথে সাথে আরও অনেক কিছু লুকিয়ে আছে। বেসিক পার্টস অফ স্পিচ, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা সিনট্যাক্স বলা হয়, অনেক কিছু। তো আরেকটু বলি, সিনুয়ান্টো যেটা আছে ওটা তো জানোই, সমার্থক বিপরীতার্থক, যার যতটা ক্যাপাসিটি আছে সে সেই অনুযায়ী করবে। ইডিয়ামসটা তাই, যার যতটা ক্যাপাসিটি আছে বা ক্যাপাসিটি না থাকলে ক্যাপাসিটিটা তৈরি করে নিতে হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস, এরর স্পটিং, সেন্টেন্স কারেকশন, বেসিক গ্রামার। দেখো এই যে জিনিসগুলো, সেন্টেন্স স্ট্রাকচার, এরর স্পটিং, সেন্টেন্স কারেকশন আর বেসিক গ্রামার, এই জিনিসগুলো কিন্তু অনেকটা একই রকম। মানে ইংলিশের গ্রামারের উপর দখল থাকলে ইংরেজি বাক্য কিভাবে গঠিত হয়, কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কে মাথায় রেখে কিভাবে সেন্টেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, কোন জায়গাটায় কোন জিনিসটা বসালে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, অ্যাপ্রোপ্রিয়েট থাকে না, সেটা দৃষ্টিকটু হতে পারে বা ইংলিশ গ্রামারের নিয়মের বিরুদ্ধে হতে পারে। ওই বেসিক গ্রামারটা শিখলেই কিন্তু এই জিনিসটা, সেন্টেন্স স্ট্রাকচার, স্পট এরর, সেন্টেন্স কারেকশন আর এই যে ভয়েস নারেশন, এগুলো কিন্তু হয়ে যায়। আর এই ভোকাবুলারি, সিনোয়ান্টো, ইডিয়ামস, এগুলো বলতে গেলে কিন্তু একরকম মুখস্থ বিদ্যা, বা যার যতটা স্টকে আছে, যে যতগুলো পরীক্ষাকে হ্যান্ডেল করেছো, যে যতগুলো পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্স, তার বেসিস এগুলো চলে আসে। তাও পরীক্ষার আগে এগুলো ঝালাই করতে হবে, এগুলো পড়তে হবে, বিভিন্ন সোর্স থেকে তোমরা দেখবে। তো বেসিক গ্রামারের উপরে জোর দাও। টু ক্লাস 8-9 যে গ্রামার বইটা আছে সেটা বের করো, যারা একেবারে বিগিনার্স। 8-9 যে গ্রামার বইটা আছে এবং মাধ্যমিকের যে গ্রামার বইটা আছে সেই গ্রামার বইটা বের করো। আদার্স কোনো গ্রামার সোর্স থাকলে একেবারে ছোট লেভেল থেকে গ্রামারের যে ছোট ছোট নিয়মগুলো আছে, বিশেষ করে টেন্স, বিশেষ করে প্রথমে আগে নজর দাও টেন্সের উপরে। সেকেন্ড টাইম আবার টেন্স, বারংবার টেন্সটাকে দেখো। এবং টেন্স দেখা হয়ে গেলে টেন্সের সাথে সাথে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখো, যে সাবজেক্ট কি হলে ভার্ব কি হয়, কোন সাবজেক্টের সাথে কোন ভার্বের সম্পর্ক, কোন সাবজেক্টের পরে কোন ভার্ব লাগালে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেটা বলে সিনট্যাক্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওটাকে দেখো। কারণ এই ইংলিশে তো কি হয়, বাংলায় তো অন্যরকম ভাবে হয়। ইংলিশে আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। তো এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জিনিসের ব্যবহারটা, বসার নিয়মটা, কার সাথে কোনটা খাটে, কে কোনটাকে পছন্দ করে না, কার পাশে কোনটা বসলে মারাত্মক দোষ, এই জিনিসগুলো একবার ধরে ফেলতে পারলে, যেটা তুমি টেন্সের চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। এইটাকে ধরে ফেলতে পারলেই আমার মনে হয় ইংলিশের 80% কভার হয়ে যায়। পরীক্ষার একটা কোশ্চেন পড়ে তোর একটা অনুমান, একটা থার্ড সেন্স কাজ করে যে এইখানটা কিছু প্রবলেম আছে, এটা এরকম হওয়া উচিত ছিল না। সবটাই কিন্তু ডিপেন্ড করে গ্রামার, বিশেষ করে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। পার্টস অফ স্পিচ, তার মধ্যে বিশেষ করে প্রিপোজিশন, এগুলো তো আছেই। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই যে বেসিক গ্রামার, এগুলো তো আছেই। কিন্তু সব কিছু করতে গেলে তো সে ঘুরে ফিরে টেন্সের উপরেই আসবে। এই জন্য টেন্সের উপর নলেজটা একটু বেশি করে দেবে। এই জন্য আমি যে পরবর্তী ক্লাস, সেটাতে আমি টেন্সকে কেন্দ্র করে, টেন্সকে ধরে টেন্সের প্রকারভেদটা কীরকম, ওটা তোমরা সোর্স থেকে দেখে নিতে পারবে। কিন্তু টেন্সের প্রকারভেদটা কীরকম হয়, সেই টেন্স রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া, কিছু বেসিক আমি সেন্টেন্স লিখে দিলাম, তার মধ্যে কিছু ভুল থাকলো, যেমন ছোট করে তোমাদের এখন একটা দেখাই। একটা সেন্টেন্স মনে করে যদি আমি লিখি এখানটাতে, একটা সেন্টেন্স যদি আমি এখানটাতে লিখি, তো একটা বেসিক জিনিস, একেবারে শিশু সুলভ জিনিস বলতে গেলে, যে হি প্লে ইন দ্য ফিল্ড। এটা যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা ভালো করে জানে যে এই সেন্টেন্সটার মধ্যে কিরকম হলো, সেন্টেন্সটা কি লিখলাম আমি। কিন্তু যারা বিগিনার, যারা বেসিক, তারাও দেখলে কিন্তু টপ করে বলবে যে স্যার সেন্টেন্স কিন্তু ঠিক আছে, যেহেতু অনেকদিন চর্চা নেই, যে ঠিক আছে, এই তো সাবজেক্ট,
এই তো ভার্ব, আর কোথায় খেলছে, ইন দ্য ফিল্ড, মাঠে খেলছে, এটা অবজেক্ট। চলে এসে মধ্যে কি কি আছে, সব ঠিকই দেখাচ্ছে, কোনো অ্যাবসার্ট কিছু না। ওই যে অনেকদিন ধরে চর্চায় না থাকার জন্য জিনিসটা আমরা ভুলে গেছি, সেটা কি, সেটাকে আমাদের চর্চা আনতে হবে। সেটা কি, হিটা কিন্তু একটা প্রোনাউন, মানে এখানে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সাবজেক্ট যে হি, সেটা কিন্তু এখন এই জায়গাতে কোন পার্সন হিসাবে, সে কিন্তু ফার্স্ট না, সেকেন্ড না, থার্ড পার্সন, এবং সে দেখবে একা আছে। হি মানে সে, কোনো একজন ব্যক্তিকে বোঝে। তো সাবজেক্ট যদি একা থাকে তাহলে ভার্ব কিন্তু একা বসে না, ভার্বের সাথে এস বলে একটা সাফিক্স যুক্ত হয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট। হি প্লে না, হি প্লেজ ইন দ্য ফিল্ড, এটা কিন্তু বললে অ্যাপ্রোপ্রিয়েট হলো, কিন্তু বিগিনার্সদের কাছে কিন্তু এটা কিন্তু হঠাৎ করে তারা ভুল বলবে না, বলবে সব ঠিক আছে। কিন্তু এই যে ছোট নিয়মটা একটু না শিখতে জন্য আমরা একটু ভুলে গেছি, যে হি হচ্ছে সিঙ্গেল, এই যখন সিঙ্গেল তখন ভার্বের সাথে একটা কিছু হবে। এই যদি সিঙ্গেলের জায়গায় ডবল কি প্লুরাল থাকে তখন ভার্বের সাথে কিছু হবে। আজকে যদি হি এর জায়গায় যদি থাকে দে, দে মানে তাহারা, তাহলে প্লুরাল হয়ে যেত, তখন কিন্তু ভার্বের সাথে আমাদের এ তো অনেকে আছে, তো এর সাথে আমার প্লুরালিটি যুক্ত করার দরকার নেই, মানে এর সাথে আমার ওই সাফিক্স এসটা যুক্ত করার দরকার। এটা যদিও অনেকের কাছে মনে হতে পারে এ তো খুব বেসিক জিনিস, কিন্তু তাও বলবো যে বেসিক হলো। আসলে এই পরীক্ষার সিলেবাস, এই পরীক্ষাটাতে অনেকেই এমন লোক, অনেক স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে, ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে যারা দীর্ঘদিন পরীক্ষার সাথে যুক্ত ছিল না, বা বাইরে কোনো কাজ করতো, বা বিভিন্ন রকমের ডিটাচ ছিল, তারা এখন চেষ্টা করছে। যদি আমাদের, আমি সেই প্রান্তিক ছেলেদের কথা, ছেলে মেয়েদের কথা বলছি, যা মানে শেষ চেষ্টার মাধ্যমে যদি আমি একটা সরকারি চাকরি পেতে পারি, যেহেতু এটা একেবারে এই যে লাস্ট লেভেল এজের পরীক্ষা, তো তাদের দীর্ঘদিন বয়সের সাথে টাচ না থাকার জন্য, ভালো স্টুডেন্ট, যথেষ্ট দখল আছে, কিন্তু টাচ না থাকার জন্য তারা কি হয়, এই জিনিসগুলোকে তারা মাথায় আনতে পারে না। এই জন্য তাদের কথা ভেবে বলছি যে একেবারে বেসিক জিনিস কিন্তু মাথায় থাকে না, তো এই জন্যই বললাম। তো এই হচ্ছে বেসিক গ্রামারটা, যেটা বলছিলাম, বেসিক গ্রামারটা তোমরা আলোচনা করো, তোমরা নিজেরা চর্চা করো বেসিক গ্রামারের উপরেই। আর আমি পরবর্তী সিরিজগুলোতে প্রথমে টেন্স, টেন্স রিলেটেড আলোচনা, ডিসকাশন, সেখানে কি ধরনের, কিভাবে বাক্য গঠন হয়, কি হয়, সেটা তোমরা পড়লে আস্তে আস্তে বুঝতে পারবে। সেই রিলেটেড প্র্যাকটিসের, কারণ আমাদের হাতে সময় তো বেশি নেই, সেই রিলেটেড প্র্যাকটিস সেট করাবো, এবং প্র্যাকটিস করতে করতে আমাদের জিনিসটার প্রতি নলেজও হবে, আলোচনাও করবো আমরা। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে এগোবো আমরা, সেখানে এরর স্পটিং করবো আমরা, সেন্টেন্স কারেকশন করবো। আর একটু টেন্সের উপরে যখন দখল চলে আসবে, সে দখল চলে আসার পরে আমরা বেসিক যে ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, এগুলো আলোচনা করেই তার প্রিভিয়াসের কোশ্চেন ঠিক না, মানে বিভিন্ন পরীক্ষায় যে প্রিভিয়াসের কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে সলভ করবো। কারণ আগেও বলেছি 2017-তে লাস্ট এক্সামটা হয়েছিল, 2017-তে খুব বেশি ইনফরমেশন কারোর কাছে নেই। তো সিলেবাস দিয়েছে, কিন্তু আমাদের প্যাটার্নকে ফলো রাখতে হবে, এই সিলেবাস অনুসারে হবে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হতে পারে। এখন কারেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেই প্যাটার্নে হতে পারে, যেটা আগেও বলেছি, একই কথা বারবার বলবো না। তো যাই হোক, ভোকাবুলারি থাকছে, সেন্টেন্স স্ট্রাকচার থাকছে, সিনোয়ান্ট, এটা তোমরা যতটা পারো ভালো করে মুখস্থ করে নাও বিভিন্ন সোর্স থেকে। এগুলো তো কোনো রুলস হয় না, এক একজন নিজের ব্রেন থেকে রুলসগুলো বার করে কি করে মনে রাখবো। যেমন একটা কথা বলি, যেমন একটা মানে আমরা যেভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে যেমন একটা, ওটা শুনে করে ফিউটাইল, সাপোজ ফিউটাইল একটা ওয়ার্ড, তা সিনো বার করতে হবে। তো কিভাবে মাথায় রাখবো? ফিউটাইল মানে তো ব্যর্থ, তুচ্ছ, যার কোনো গুরুত্বহীন, এফোর্টলেস, এফোর্ট দিলেও তার কোনো রেজাল্ট আউটপুট কিছু থাকবে না। কিভাবে মাথায় রাখবো? ওই যে একটা কথা আছে ফিউটাইল, ফিউটাইল কথার মধ্যে দেখো এফ ইউ আছে, তাই না, TILE, ফিউটাইল, এরকম তো। তো FUT এরকম থেকে আমরা একটা মাথায় আনতে পারি যে ফিউট মানে ফুটো, ফুটো, ফুটো মানে কোনো একটা পাত্র ফুটো, সেই পাত্রে তুমি জল ঢালছো, বারংবার জল ঢালছো, কি হবে? তোমার প্রচেষ্টা, যে জলটাকে ধরে রাখার যে প্রচেষ্টা বাড়িটার মধ্যে, সেটা কি, প্রচেষ্টা কি সার্থক হবে? ব্যর্থ হবে। এভাবে এভাবে এক একজন এক এক রকম ভাবে চিন্তা করে তার মতো করে সে সিনোনিমগুলো মাথায় রাখে। যদি এরকম জিনিস নিয়ে আমি আলোচনা করলে ভালো হয়, আমি যেরকম ভাবে ভেবেছিলাম সেগুলো আমি আলোচনা করে দেবো পরবর্তী ক্লাসগুলোতে, আমরা এইভাবে আলোচনা করব। এই ইডিয়ামস, এটাও ওরকমই মুখস্থ করতে হয়। ফিল ইন দ্য ব্লাঙ্কস, গ্রামারের উপর দখল চলে আসলে, টেন্সের উপর দখল চলে আসলে ফিল ইন দ্য ব্লাঙ্কস আমরা করতে পারবো।
বেসিক্যালি ফিল ইন দ্য ব্লাঙ্কসে ব্লাঙ্কগুলো দিয়ে কি হয়, ব্লাঙ্কগুলো দিয়ে দেয়, দিয়ে ভার্বকে ইনপুট করতে বলে। তো ভার্ব যে ইনপুট করবো তার আগে তো সাবজেক্ট আছে, সাবজেক্ট অনুসারে তো আমার ভার্ব হবে। তো সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক আবার বললাম, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিনট্যাক্স, এটাই চলে আসছে। সাথে টেন্সটা ভালো করে পড়লেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভালো করে ফিল ইন দ্য ব্লাঙ্কসটাও করতে পারবে। এরর তো ওই গ্রামার রিলেটেড এররই হয়। মোস্ট অফ দ্য টাইম এরর কামস ফ্রম বেসিক গ্রামার, লাইক টেন্স, পার্সোনাল স্পিচ, সাবজেক্ট, নাউন, প্রোনাউন, বা কোনো জায়গায় কনজাংশন মিসিং থাকে, এরকমই। সেন্টেন্স কারেকশন, একটা সেন্টেন্স ভুল দিয়ে দেবে, যেরকম এরকম লিখে দেখাচ্ছিলাম, হি প্লেজ ইন দ্য ফিল্ড, হয়তো এসটা দিল না, এসটা ওরা আউট করে দিল সাপোজ। এই সেন্টেন্সটাই বলছি, এটাকে কারেকশন করা সম্ভব? কোন অপশনটা আপনি বলুন, কোন অপশনটা কারেক্টেড অপশন? এটাও গ্রামার থেকে চলে আসছে, বেসিক গ্রামার, ভয়েস নারেশন, এগুলো আমরা টেন্স করার পরে বা অন্যান্য গ্রামারের চ্যাপ্টারগুলো করার পরে এটা আমরা করবো। তোমরা ক্লাসগুলোকে ফলো করো, আমি চেষ্টা করবো পরপর সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো নেওয়ার, হাতে বেশি সময় নেই, আমি আমার চেষ্টা করছি। তোমরাও বিভিন্ন সোর্স থেকে এগুলো দেখতে থাকো। হাতে খুব, ওই যে বললাম সময়টা খুব, 1 মার্চ আর 8 মার্চ। 1 মার্চে কিন্তু ক্লার্কের এক্সাম, তো আজকে যদি হিসাব করা হয় 20, ভিডিও তৈরি করছে 30 জানুয়ারি, তো মাঝখানে শুধু ফেব্রুয়ারিটা আমরা হাতে পাচ্ছি। তার মধ্যে তো জানো বিভিন্ন রকম উৎসব, আনন্দ, বিভিন্ন পরীক্ষা, এটা কত রকম উৎকণ্ঠা আবেগ আমাদের থাকে, তত সময় এভাবে বেরিয়ে যায়। তো চেষ্টা করো, তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করব, পরপর ক্লাসগুলো আমরা সেগুলো ফলো করো। আর এটা খুবই সুন্দর সুখের খবর, আনন্দের খবর যে অবশেষে এক্সাম ডেটটা দিয়েছে, এটা খুবই আনন্দের খবর। সেটাকে মাথায় রেখে একটা কিছু শেষ অবস্থা অনুযায়ী যদি একটা কিছু আঁকড়ে ধরে আমরা বাঁচতে পারি, সে চিন্তা করে এগিয়ে যাও। আমার ইউটিউব চ্যানেল যে অবন্তিকাস ক্লাস, এটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, একটু ফলো করো। আমি চেষ্টা করবো, তোমরাও চেষ্টা করতে থাকো।